বিগত পর্বে আমরা উপপাদ্য 22 শিখেছি, যেখানে আমরা দেখেছি কিভাবে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি। এ পর্যায়ে আমরা এসেছি উপপাদ্য 23-এ, যেখানে আমরা জানতে পারবো কিভাবে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তার জন্য প্রথমে আমরা সাধারণ নির্বাচনটাকে কিন্তু যদি তাহলে ফরম্যাটে প্রকাশ করে নিয়েছি, এবং এরপরে অবশ্যই আমরা একটি চিত্র আঁকবো এবং অবশ্যই আমরা বিশেষ নির্বাচন লিখব এবং একটা সামঞ্জস্যপূর্ণ থিওরি ব্যবহার করে আমরা কিন্তু প্রমাণ করব যে কিভাবে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ তার যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু তার আগে আমাদের কিন্তু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ সম্পর্কে সামান্য কিছু ধারণা আমাদের থাকতে হবে। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এই পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে খুঁটিনাটি বিষয়গুলো, এবং এই বিষয়গুলো জানার সাথে সাথে আমরা জেনে ফেলবো কিভাবে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো প্রথমত আমরা একটি বৃত্ত এঁকে ফেলি, এবং এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি তাহলে সেটাকে আমরা বলবো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কিন্তু সেই চতুর্ভুজটার প্রত্যেকটা শীর্ষবিন্দু অবশ্যই বৃত্তের পরিধিকে টাচ করতে হবে। অর্থাৎ আমি যদি এর ভিতরে এভাবে একটা চতুর্ভুজ আঁকি এবং সেটা যদি এর শীর্ষবিন্দুগুলো পরিধিকে টাচ না করে, স্পর্শ না করে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না সেটা অন্তর্লিখিত চতুর্ভুজ। সেটা হয়ে যাবে একটি আভ্যন্তরীণ চতুর্ভুজ, অন্তর্লিখিত হবে না। তো অন্তর্লিখিত হওয়ার জন্য চতুর্ভুজটি হতে হবে এমন। তো এই মুহূর্তে আমরা যে চতুর্ভুজটি আঁকলাম, সেখানে চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু কিন্তু এই বৃত্তস্থ বিন্দু, মানে এই বৃত্তের পরিধিরই কিছু বিন্দু। বলতে পারি বৃত্তের পরিধির যে কোনো 4টা বিন্দু যোগ করলেই কিন্তু আসলে আমরা একটি অন্তর্লিখিত চতুর্ভুজ পাবো। তো মনে করি এই চতুর্ভুজটির নাম এ বি সি ডি। এখন এই চতুর্ভুজটির দিকে একটু লক্ষ্য করি। এই চতুর্ভুজের অনেকগুলো বাহু আছে। এই বাহুগুলো বৃত্তের সাপেক্ষে কি? তো ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো এই প্রত্যেকটা বাহু কিন্তু বৃত্তের সাপেক্ষে একটি জ্যা। এবার প্রশ্ন হলো, এইখানে চতুর্ভুজের অনেকগুলো কোণ আছে। এই কোণগুলো চতুর্ভুজের সাপেক্ষে চতুর্ভুজের আভ্যন্তরীণ কোণ, কিন্তু বৃত্তের সাপেক্ষে কি? আমরা যদি ভালোভাবে দেখি তাহলে বৃত্তের সাপেক্ষে কিন্তু এই কোণগুলো বৃত্তস্থ কোণ। তো আমরা মূলত কিন্তু বৃত্তের সাপেক্ষে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই ব্যাপারগুলো নিয়ে আবার নাড়াচাড়া করছি। চতুর্ভুজ আসার কারণে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন আমাদের আসেনি। তো এখন আমরা চলে যেতে পারি মূল প্রসঙ্গে। তো আমরা যদি উপপাদ্য 22-কে প্রেমিস কনক্লুশন আকারে লিখি তাহলে সেটা কেমন হয়? যদি বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ থাকে যেটা দেখতে এমন, তাহলে ওই চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, তো যে কোনো মানে আমরা এই দুইটি বিপরীত কোণের কথাও বলতে পারি, আবার আমরা এই দুইটি বিপরীত কোণের কথাও বলতে পারি। তো এরকম যে কোনো দুইটি বিপরীত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে এ আর সি এর যোগফল এটাও 180 ডিগ্রি হতে হবে, আবার বি আর ডি এর যোগফল এটাও 180 ডিগ্রি হতে হবে। তো আমরা এখন আমাদের বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। তো যদির পরিবর্তে মনে করি বৃত্তের জায়গায় লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো মনে করি এই হলো আমাদের বৃত্তের কেন্দ্র ও। বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের কথা এখানে বলা হচ্ছে। আমরা বলবো এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবং এখানে কিন্তু দুইটি বিপরীত কোণের কথাও বলা হচ্ছে। আমরা এখানে উল্লেখ করে দিব যে কোণ এ ও কোণ সি দুটি বিপরীত কোণ। তো এখন আমরা তাহলে অংশের পরিবর্তে লিখব প্রমাণ করতে হবে
তো আমাদের কি প্রমাণ করতে হবে? এই এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি। তো অনেকে প্রশ্ন করতে পারে যে কেন এখানে বলা হলো যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 180, তো আমরা কেন শুধু এ আর সি এর কথা বলছি? আমাদের তো এমনটাও লেখা উচিত যে না, বি আর ডি এর যোগফলও 180 ডিগ্রি, এমনটাও তো লেখা উচিত। তো কারো যদি মনে এই প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করুন, আমরা অবশ্যই এর একটা সুন্দর উত্তর আপনাকে দিব। তো এখন আমাদের পরিকল্পনা অংশে চলে যেতে হবে। তো পরিকল্পনা অংশে প্রথমেই আমরা চিন্তা করি যে এই থিওরির সাথে আসলে কোন সামঞ্জস্যপূর্ণ থিওরি এই কনক্লুশনের সাথে আসলে সব থেকে বেশি ভালো যায়। তো যদি আমরা ভালো করে চিন্তা করি যে এ কোণ আর সি কোণ এরা আসলে বৃত্তের সাপেক্ষে বৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণ নিয়ে আমরা এর আগে কোন থিওরি শিখেছি? তো এর আগে আমরা বৃত্তস্থ কোণ নিয়ে শিখেছি ওই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানেও কিন্তু আমরা একই থিওরি নিয়ে আসতে পারবো, এবং তার জন্য কিন্তু এবারও আমাদের এই ডি কমা ও এবং বি কমা ও যোগ করে দিতে হবে, যাতে করে এখানে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়। তো আমরা মূলত এই কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করার জন্যই আমরা অঙ্কনে যে লিখতে পারি বি কমা ও এবং ডি কমা ও যোগ করি। তো এখন আমরা সরাসরি আমাদের থিওরিতে চলে যেতে পারি। কিভাবে? যদি আমরা এই বিডি চাপের কথা চিন্তা করি, তো এখানে আমাদের দেখতে হবে যে এইখানে বিডি একটি চাপ, কিন্তু এই একটি চাপ অঙ্কন করলে আমাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আরো একটি চাপ তৈরি হয়ে যায়, যেটা আমরা এই সিরিজের এই যে 22-20 উপপাদ্য শুরুর আগে আমরা একটা ভিডিও দিয়েছি, যেখানে আমরা কিন্তু এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। তো আপনারা যারা জানেন না এই বিষয়, তারা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে যদি আমরা একটা চাপ সৃষ্টি করি, সেখানে স্বয়ংক্রিয়ভাবে আরেকটা চাপ সৃষ্টি হয়ে যায়। তো তার মধ্যে একটি চাপকে বলা হয় উপচাপ, অন্য একটি চাপকে বলা হয় অধিচাপ। তো আমরা যদি বিডি চাপের কথা বলি, অর্থাৎ এই চাপটার কথা বলি, তাহলে তার যে কেন্দ্রস্থ কোণ সেটা কিন্তু হবে এইটা, এবং বৃত্তস্থ কোণ হবে এইটা। তো আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই যে বিডি চাপ, আমরা একটু ভালো করে মার্ক করি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে বিডি চাপটা এখানে দেখতে পাচ্ছি, এই বিডি চাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হলো এই এবং বৃত্তস্থ কোণ হলো। তো আমরা বলতে পারি যে বিডি চাপের উপরে, এবং এইখানে আমরা কিন্তু সর্বপ্রথম উপচাপ কথাটা ব্যবহার করব, কারণ এই চাপটা একটু ছোট তাই এটা হলো উপচাপ, আর যেহেতু এই চাপটা একটু বড় তাই এটা হলো অধিচাপ। তো আমরা বলবো বিডি উপচাপের উপর। বিডি উপচাপের উপর এই যে বিএডি সমান হলো হাফ ইন্টু বিওডি। তো এখানে আমরা দেখলাম কিভাবে বিডি উপচাপের কথা আমরা বলে আমরা ওই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যে সম্পর্কটা সেটা এখানে এস্টাবলিশ করলাম। এখন একই সাথে এখানে কিন্তু বিডি অধিচাপও রয়েছে। আমরা বিডি অধিচাপটাকে যদি একটু মার্ক করি, এই হলো আমাদের বিডি অধিচাপ। এখন এই বিডি অধিচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হলো এইটা এবং বৃত্তস্থ কোণ হলো এইটা। এখন আমরা বললাম যে বিডি অধিচাপের উপর আমরা বৃত্তস্থ কোণটাকে বলতে পারি বিসিডি। প্রশ্ন হলো আমরা কেন্দ্রস্থ কোণটাকে কি নামে ডাকবো? আমরা যদি কেন্দ্রস্থ কোণকে বিওডি বলি তাহলে একটা কনফিউশন সৃষ্টি হয়। কেন? কারণ বিওডি আমরা এর আগেও উল্লেখ করেছি, কিন্তু সেটা দিয়ে এই কোণকে বোঝানো হয়েছে। এখন আমরা আরেকটা কোণকে আমরা বোঝাচ্ছি, কিন্তু তাকেও আমরা বিওডি বলছি, এখানে একটা কনফিউশন সৃষ্টি হবে।
তো এইখানে আমাদের আরেকটা শব্দ ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আমরা প্রবৃদ্ধ কোণ সম্পর্কে সবাই জানি, ছোট থেকেই জানি যে কোনো কোণ যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাহলে সেই কোণটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ। তো আমরা বলতে পারি যে হাফ ইন্টু প্রবৃদ্ধ বিওডি। তো এইমাত্র আমরা যেটা করলাম সেটা হলো আমরা এই যে কোণটা, এই কোণটাকে আমরা বললাম প্রবৃদ্ধ বিওডি। এখন আমরা যদি এই দুইটা কোণকে যোগ করি, এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে বাম পক্ষে বিএডি আর বিসিডি এমন হবে, কিন্তু ডান পক্ষে কি হবে? ডান পক্ষে হবে হাফ ইন্টু বিওডি যোগ হাফ ইন্টু প্রবৃদ্ধ বিওডি। তো এখান থেকে কিন্তু খুব সহজে বিওডিকে, এই হাফকে কমন নেওয়া যায় এবং বিওডি এবং প্রবৃদ্ধ বিওডি এভাবে লেখা যায় যে হাফ ইন্টু বিওডি যোগ প্রবৃদ্ধ বিওডি। এখন মজার বিষয় হলো যে কোনো কোণ এবং তার প্রবৃদ্ধ কোণ মিলে হয় মোট 360 ডিগ্রি। তো আমরা এখন এই দুইটা কোণের যোগফলের জায়গায় আমরা লিখে দিতে পারি 360 ডিগ্রি। তো 2 এবং 360 কাটাকাটি যে এখানে থাকবে 180, তো 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএডি, এই যে কোণ বিএডি যেটা, এটাই কিন্তু আসলে কোণ এ, এবং কোণ বিসিডি যেটা, এটাই কিন্তু আসলে কোণ সি। তো বলতে পারি কোণ এ যোগ কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এভাবে কিন্তু আমরা উপপাদ্য 23 খুব সহজে সমাধান করে ফেললাম, এবং আমরা এই অধ্যায়ের আর একটি উপপাদ্য আমাদের শিখতে হবে, সেটা হলো উপপাদ্য 24। তো আমরা উপপাদ্য 24 শিখবো পরের ভিডিওতে। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।